হঠাৎ চারপাশ অন্ধকার, প্রচণ্ড বজ্রপাত আর এমন এক বৃষ্টি যা চোখের পলকে সব ভাসিয়ে নিয়ে গেল। ২৮শে এপ্রিল বাংলাদেশের ফেনীতে ঠিক এমনই এক ভীতিকর আর অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলাম আমরা। মানে এটা মোটেও কিন্তু কোনো সাধারণ বৃষ্টিপাত ছিল না। আজকের এই বিশ্লেষণে আমরা এই আকাশ ভাঙা বৃষ্টির পেছনের আসল রহস্যটা ধাপে ধাপে ডিকোড করব। চলুন দেখি আমাদের চিরচেনা প্রকৃতি কিভাবে এমন অচেনা আর ধ্বংসাত্মক রূপ নিচ্ছে। তো আমাদের এই বিশ্লেষণ শুরু করছি ঠিক সেই দিনটির ঘটনা দিয়ে, ফেনীর সেই আকাশ ভাঙা বৃষ্টি ১৫০ মিলিমিটার। একটু ভাবুন তো ব্যাপারটা, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই বিপুল পরিমাণ পানি আকাশ থেকে সোজাসুজি আছড়ে পড়েছে। মুহূর্তের মধ্যে চারপাশ ভাসিয়ে নেওয়া এই ঢল, না এটা কোনোভাবেই সাধারণ বর্ষণ হতে পারে না। এটি এমন এক বিশাল মাত্রার দুর্যোগ যা ওই এলাকার মানুষজন আগে কখনো কল্পনাও করেনি, আক্ষরিক অর্থেই। আচ্ছা, চলুন বিষয়টার একদম গভীরে যাই। স্থানীয়রা যখন এই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, মানে তাদের চোখে মুখে অজানা এক আতঙ্ক কাজ করছিল। তারা বলছিলেন মনে হচ্ছিল যেন আকাশটাই ভেঙে পড়েছে। ১ ঘণ্টার সেই বৃষ্টি যেন বহুদিনের জমে থাকা কোনো ক্ষোভের অকস্মাৎ বিস্ফোরণ। মনে হচ্ছিল আকাশের অদৃশ্য কোনো জলাধার ভেঙে একসঙ্গে সব পানি ধপাস করে মাটিতে নেমে এসেছে। কিন্তু বিজ্ঞান আসলে একে কি বলছে? এই ধ্বংসলীলার পেছনের বিজ্ঞানটা এবার আমাদের একটু বুঝতে হবে। একে বলা হচ্ছে ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণ। খুব সহজ ভাষায় যদি বলি, ক্লাউড বার্স্ট হল খুব ছোট একটা এলাকায় অল্প সময়ের মধ্যে অসাধারণ ভারী বৃষ্টিপাত। সাধারণত যদি মাত্র ১ ঘণ্টায় ১ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে ১০০ মিলিমিটার বা তার চেয়েও বেশি বৃষ্টি হয়, তখন তাকে ক্লাউড বার্স্ট বলা হয়। তবে এখানে একটা ভুল ধারণা ভাঙা খুব জরুরি। মেঘ কিন্তু আক্ষরিক অর্থে বোমার মতো বিস্ফোরিত হয় না, বরং বিশাল বজ্রমেঘের ভেতরে জমে থাকা বিপুল পরিমাণ পানি হঠাৎ একসঙ্গে নিচে নেমে আসে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই মেঘ তৈরির মেকানিজম বা প্রক্রিয়াটা। প্রথমে প্রচুর জলীয় বাষ্প সহ গরম বাতাস খুব দ্রুত উপরে উঠে যায়। উপরে ঠান্ডা পরিবেশে সেটা ছোট ছোট পানি কণায় পরিণত হয়ে বিশাল কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করে। বাতাস যখন ওপরের দিকে উঠতে থাকে, এর শক্তি এতই বেশি থাকে যে পানির কণাগুলো নিচে পড়তেই পারে না, মেঘের ভেতরেই ঘুরতে থাকে আর সাইজে বড় হতে থাকে। এরপর যখন সেই ঊর্ধ্বমুখী বাতাসের শক্তি হঠাৎ কমে যায়, তখন মেঘ আর এত ভারী পানি ধরে রাখতে পারে না। ফলস্বরূপ জমে থাকা বিপুল পানি একসঙ্গে নিচে নেমে আসে। পুরো ব্যাপারটাকে আমরা খুব পরিচিত একটা উদাহরণ দিয়ে ভাবতে পারি। ধরুন একটা পানি ভর্তি বালতি, সেটা থেকে যদি ধীরে ধীরে পানি ঢালা হয়, সেটা হলো আমাদের সাধারণ বৃষ্টি। কিন্তু বালতিটা যদি একবারে সম্পূর্ণ উল্টে দেওয়া হয়, তাহলে কি হবে? একসাথে সব পানি ধপাস করে নিচে পড়বে, তাই না? ক্লাউড বার্স্ট কিন্তু ঠিক তেমনই একটা ঘটনা। এখন এই আবহাওয়াগত ঘটনার ধ্বংসাত্মক রূপ কিন্তু একদমই নতুন কিছু নয়। চলুন দক্ষিণ এশিয়ায় এর অতীত ইতিহাসটা একটু দেখে আসি। একটু খেয়াল করলেই দেখবেন কিভাবে এই দুর্যোগ একের পর এক জনপদ ধ্বংস করেছে। ২০০৫ সালে ভারতের মুম্বাইয়ে মাত্র ২৪ ঘণ্টায় ৯৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। ভাবা যায়? প্রাণ হারিয়েছিলেন প্রায় ৫০০ মানুষ। এরপর ২০১০ সালে লাদাখে মেঘ বিস্ফোরণে ধস নেমে ২৫০ জনের মৃত্যু হয়। ২০১৩ সালে কেদারনাথে পাহাড়ি ঢলে শহর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। একইভাবে ২০২২ সালে পাকিস্তানেও আঘাত হানে এই ক্লাউড বার্স্ট। আর সবশেষ ২০২৪-২৫ সালে ত্রিপুরার পাহাড় থেকে তা সোজা নেমে আসে আমাদের ফেনীতে। এই টাইমলাইন থেকে একটা ব্যাপার কিন্তু খুব স্পষ্ট। এতদিন এই ঘটনাগুলো মূলত পাহাড়ি উঁচু অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। আর ঠিক এখানেই তৈরি হয় আমাদের আজকের সবচেয়ে বড় প্রশ্ন: সমতলে কেন এই বিপর্যয় ঘটল? বিজ্ঞানীদের কাছেও এটা একটা বেশ বড় রহস্য ছিল। মানে ক্লাউড বার্স্ট যদি হিমালয়ে বা পাহাড়ি অঞ্চলেরই নিজস্ব বৈশিষ্ট্য হয়ে থাকে, তবে তা বাংলাদেশের ফেনীর মতো একটা সমতল সীমান্ত এলাকায় কেন ঘটছে? মেঘেদের কান্নার ভাষা কি তাহলে বদলে গেল? আর এই বিষয়টা খুব দারুণভাবে পরিষ্কার করে যে ফেনীর ভৌগোলিক অবস্থানটি এখানে আসলে একটা বড় ফাঁদ হিসাবে কাজ করেছে। ম্যাপের দিকে তাকালে দেখবেন ফেনী ঠিক এমন এক জায়গায় অবস্থিত যেখানে ভারতের ত্রিপুরার পাহাড়গুলো এসে শেষ হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়ার মতো নদীগুলো উজানের পাহাড় থেকে আসা পানি সরাসরি এই ফেনীতেই নিয়ে আসে।
যখন পাহাড়ে মেঘ বিস্ফোরণ হয় এই নদীগুলো হঠাৎ আসা বিপুল পানির চাপ আর সামলাতে পারে না, ফলে পুরো ফেনী এলাকাটা একটা বিশাল প্রাকৃতিক ওয়াটার বেসিন বা গামলায় পরিণত হয়। এর সাথে যুক্ত হয়েছে আরও কিছু বড় মাপের ফ্যাক্টর। আমাদের বঙ্গোপসাগর এখন কিন্তু আগের চেয়ে অনেক বেশি উষ্ণ। এই উষ্ণতা আক্ষরিক অর্থে একটা বিশাল ইঞ্জিনের মতো কাজ করছে, যা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে ঠেলে দিচ্ছে। আর আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেই জলীয় বাষ্প বয়ে নিয়ে যাচ্ছে সোজা উত্তরের দিকে। চলুন দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা একসাথে কাজ করে। ফেনীর একদিকে পাহাড় আর অন্যদিকে সমতল ভূমি। এই দুয়ের ঠিক মাঝখানে বাতাসের তাপমাত্রার একটা ব্যাপক পার্থক্য থাকে। অনেক সময় এই তাপমাত্রার পার্থক্যের কারণে মেঘগুলো আর সামনে এগোতে পারে না, ঠিক এক জায়গায় আটকে যায়। বিজ্ঞানের ভাষায় একেই বলে ক্লাউড স্টলিং। এক জায়গায় স্থির থাকা এই বিশাল মেঘ যখন তার সব পানি একসঙ্গে ছেড়ে দেয়, ঠিক তখনই ঘটে সেই আকাশ ভাঙার রেকর্ড পরিমাণ বৃষ্টি। কিন্তু একটু ভাবুন তো, এই বিপর্যয়ের জন্য কি শুধু প্রকৃতি একাই দায়ী? মোটেও না। এবার আমরা দেখব জলবায়ু পরিবর্তন এবং এর পেছনে আমাদের নিজেদের দায় ঠিক কতটুকু। এই 7% সংখ্যাটি আসলে আমাদের সবার জন্য একটা ভয়ঙ্কর গাণিতিক হিসাব। বিজ্ঞানীরা বলছেন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবীর তাপমাত্রা যদি মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তবে বাতাসের পানি ধরে রাখার ক্ষমতা ঠিক 7% বেড়ে যায়। বঙ্গোপসাগরের এই অতি উষ্ণতা আর বায়ুমণ্ডলের অস্থিরতা মিলে এখন সমতলেও আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বজ্রমেঘ তৈরি করছে। কাজেই এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, প্রকৃতি হয়তো আগের চেয়ে বেশি বৃষ্টি দিচ্ছে, কিন্তু আমরাই আমাদের কাজ দিয়ে সেটিকে দীর্ঘস্থায়ী বন্যায় রূপ দিচ্ছি। একসময় ফেনীর বুক চিরে অনেক খাল ছিল, যা আজ দখল বা ভরাট হয়ে গিয়েছে। যত্রতত্র অপরিকল্পিতভাবে উঁচু রাস্তা আর রেললাইন তৈরির ফলে পানি নামার প্রাকৃতিক পথগুলো পুরোপুরি আটকে গেছে। ফলে পানি সরার কোনো রাস্তা না পেয়ে তৈরি হচ্ছে এমন ভয়াবহ জলাবদ্ধতা আর বন্যা। আমাদের হাতে কিন্তু সময় খুব একটা বেশি নেই। এখন আমাদের ভবিষ্যতের এই সতর্ক বার্তাগুলো বুঝতে হবে এবং খুব দ্রুত প্রস্তুতি নিতে হবে। জলবায়ু পরিবর্তন এখন আর শুধু বইয়ের পাতা বা কোনো সেমিনারের তাত্ত্বিক আলোচনা নয়, এটি আক্ষরিক অর্থে আমাদের দরজায় কড়া নাড়ছে। এই নতুন বাস্তবতার সাথে লড়াই করতে হলে আমাদের অত্যাধুনিক ডপলার রাডার প্রযুক্তির ব্যবহার বাড়াতেই হবে, যাতে এমন আকস্মিক মেঘ বিস্ফোরণের পূর্বাভাস আমরা আগে থেকেই পেয়ে যাই। পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে টেকসই বাঁধ নির্মাণ এবং পরিবেশ বান্ধব নগর পরিকল্পনার আসলে কোনো বিকল্প নেই। 28 এপ্রিলের এই ঘটনা আমাদের জন্য একটা খুব কঠিন বার্তা দিয়ে গেছে। প্রকৃতির নিয়মগুলো যে বদলাচ্ছে তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। কিন্তু আসল প্রশ্নটা হল, প্রকৃতির এই আকস্মিক ওয়াটার বোমা বা জলবোমা থেকে বাঁচতে জাতি হিসেবে আমরা সত্যি বলতে কতটা প্রস্তুত? এই প্রশ্নটি রেখেই আজকের এই বিশ্লেষণ শেষ করছি। একটু ভেবে দেখবেন বিষয়টা।